জন্য আমি অন্য বিষয়ে কথা বলবো, কিন্তু অপেক্ষা করতে পারছি না এই প্রসঙ্গে আপনার মন্তব্য না জেনে। বিএনপির মনোনয়ন 237টা আসনে ঘোষণা করলো এবং আমি আজ যতগুলো গণমাধ্যমে বা ফেসবুকে অনলাইনেও একদম ভরে গেছে যে এই তালিকায় রুমিনের নাম নেই। তো রুমিনের প্রতিক্রিয়া জেনেই শুরু করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গণমাধ্যমে আমার যে ভাইরা আছেন যারা সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমি বিশ্বাস করি, আমার মনে হয় তারা একটু ধাক্কা খেয়েছেন হয়তোবা, আমি জানি না, না হলে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আমার আসনে এখনো কাউকে ডিক্লেয়ার করা হয়নি, এটা এখনো উইথ হোল্ড আছে। যেমন 63টা আসন এখনো কেউ ডিক্লেয়ার্ড হয়নি, তো আমার আসনটা তার মধ্যে একটা। কিন্তু এমন ভাবে প্রত্যেকটা গণমাধ্যমে নিউজ হচ্ছে যেন একমাত্র রুমিন ফারহানার আসনই নাই হয়ে গেল। ব্যাপারটা আসলে সেরকম নয়। আমি দলের প্রতি আস্থা রাখছি, নিশ্চয়ই দল যেটা সবচেয়ে ভালো হয় দলের জন্য, দল সেই সিদ্ধান্তই নেবে। ঠিক আছে, আমরা আর ডিটেইলে না যাই, আমরা আস্থা রাখতে চাই। আপনাকে প্রশ্ন করেন, আমি আই ক্যান আনসার। কিন্তু কি মনে হয় যে কেন আসলে এই কনফিউশন? অন্য কোনো প্রার্থীকে বা জোটের কোনো প্রার্থী নিয়ে দল ভাবছে কিনা? এটা তো দল ভালো বলতে পারবে, তবে আমার ধারণা যে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যেটা বললেন যে এই আসনগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলোতে হয়তো প্রার্থী বেশি আছে, কোনোটাতে হয়তো জোটকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইত্যাদি নানান কিছুর বিবেচনায় এই 63টা আসনে এখনো কাউকে নমিনেশন দেওয়া হয়। যদি এখানে জোট থেকে কোনো প্রার্থীকে দেওয়া হয় তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা কি করবে? সেটা তো সময় বলবে। সময় বলবে। আচ্ছা, ঠিক আছে, আমরাও তাকিয়ে থাকবো জানার জন্য। আমি ভিন্ন প্রসঙ্গে আসি। পরবর্তীতে আমরা হয়তো আবারও ফিরে আসবো ঠিক বিএনপির এই 237 আসনে যে সংসদ সদস্য প্রার্থীদের ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আপনাদের মন্তব্য নেব। কিন্তু তার আগে একটু আলোচনা করতে চাই যে সরকারের তরফ থেকে যে ঘোষণা দেওয়া হলো, যে মেসেজটা দেওয়া হলো যে দলগুলো নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে না পারলে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে, সরকারি সিদ্ধান্ত নেবে। এবং জামায়াত ইসলাম এখানে রেফারি হিসেবে প্রধান উপদেষ্টা কি চেয়েছেন। আমি একটু জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন আপনার মন্তব্য আগে শুনে নিই। জি, ধন্যবাদ। আজকে আমার সাথে যারা আছেন সহ আলোচক এবং উপস্থাপক এবং আজকের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেই আলোকেই আগামী ইলেকশনটা হওয়া দরকার। তো এই আইনি ভিত্তির ব্যাপারে অনেকেরই অনেক ধরনের কোশ্চেন ছিল। সর্বশেষ গণভোটের ব্যাপারে আমরা প্রস্তাব দেই ঐক্যমত কমিশনে, সেখানে অনেকেই পক্ষে বিপক্ষে, এক পর্যায়ে গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে। এখন প্রশ্ন আসলো যে গণভোটটা কবে হবে, একই দিনে হবে না আগে হবে? আমরা যেটা বলেছি যে গণভোটটা আগে হওয়া দরকার, কারণ এই আইনি ভিত্তি ধরে আমরা আগামী ইলেকশনটা করব। এখানে কোশ্চেন আছে যে সংসদ কয় কক্ষ বিশিষ্ট হবে, দ্বিকক্ষ না এক কক্ষ? তো এখন যদি আমরা একই দিন ইলেকশন করি তাহলে তো আইনি ভিত্তি হওয়ার আগেই আর একটা ইলেকশন আমরা করে ফেললাম। তো নানাবিধ সমস্যার কারণে আমরা বলেছি যে আইনি ভিত্তিটা দুর্বল হয়ে যাবে। আইনি ভিত্তি যে কোনো কারণে যদি ইলেকশন যদি পোস্টপন্ড হয়ে যায় অথবা কোনো একটা জটিলতা হয়, কেন আমরা কোশ্চেন রাখবো? আমরা জুলাই অভ্যুত্থানটাকে কিভাবে আমরা কোশ্চেনের ঊর্ধ্বে রাখতে পারি এবং এইটা যে কত বড় একটা স্যাক্রিফাইস, এটাকে আমরা মর্যাদা দিয়ে আগামী সংস্কারগুলোকে কার্যকর করার জন্য এটার ভিত্তি দেওয়া দরকার। এই জন্য আমরা আগে চাইছি। ওকে, অ্যাডভোকেট হেলালুদ্দিন, আমরা বুঝেছি আপনার কথা, কিন্তু আমি একটু জানতে চাই যে আগে চেয়েছেন কিন্তু পরে হলে কি সংকটটা হতো, কি সমস্যা হতো? পরে হলে সংকটটা হলেই, পরের সংকটটা এই যে আপনার হলো আইন হওয়ার আগেই আমরা আইনের ফল পেয়ে যাচ্ছি, অর্থাৎ সনদের আগে আমরা যদি ইলেকশনে চলে যাই তো ইলেকশনটা তো মানে ফল, সেই ফল হবে তা গাছ রোপণের আগেই আমরা ফলটা নিচ্ছি। এটা একটা জটিল প্রক্রিয়া এবং যে কোনো ধরনের প্রবলেম। মানে গণভোট আপনি বলতে চাচ্ছেন যে ভোট হবে কিনা সেটার জন্য জনগণের রায় লাগবে, সেজন্য কি আপনি বলছেন ভোটটা হচ্ছে এটার ফল? না, মানে জাতীয় সংসদ ইলেকশন জুলাই সনদের ফলাফল, এটা বলতে চাচ্ছেন আপনি? আমাদের যে জাতীয় সংসদ ইতিপূর্বে যে সকলগুলো হয়েছে আর এবারের জাতীয় সংসদের মধ্যে একটু ভিন্ন আছে। যেমন মনে করেন আগে তো একটাই সংসদ ছিল, এখন জুলাই সনদে আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমরা যে দেব সেই ভোটটা কয় কক্ষের জন্য দেব? একটা সংসদের জন্য দেব না উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটার জন্যই দেব? এইটা যে একটা জটিলতা ধারণ করতেছে। তাহলে জুলাই সনদ না হলে, এর আইনি ভিত্তি না হলে এটার কার্যকর আমরা কেমনে করি? এটা একটা জটিল একটা প্রক্রিয়া, যে কোনো ধরনের একটা স্টেপ বাই স্টেপ যেতে চাই। আগে আপনার এই প্রসঙ্গটাই কথা বলছি। আপনারা বলছেন যে আপনারা 6 তারিখে প্রধান উপদেষ্টাকে স্মারকও আপনারা জমা দেবেন এবং সেখানে গণভোট আগে হওয়ার দাবিও আছে। গণভোট আগে যে হচ্ছে সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ হতে পারে কিনা? এই সরকার গণভোট যে দিচ্ছে সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ হতে পারে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আপনার কাছে শুনতে চাই।
দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। সুতরাং এখন যদি কোনো গণভোট হয়ও সেটা ডেফিনেটলি চ্যালেঞ্জ হতেই পারে যে কোনো সময়, কিন্তু এটা তো সরকারের যে কোনো সিদ্ধান্তই ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে। আমরা তো এটাও দেখেছি যে অতীতে সংবিধানের যেই সংশোধনীগুলো একটি সরকার করে গেছে, পরবর্তী সরকার এসে সেই সংশোধনীগুলো বাতিল করে নতুন করে হয়তো কোনো সংশোধনী দিয়েছে। কিছু কিছু সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেটা চ্যালেঞ্জ হয়ে হয়তো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে, হয়ে আবার সেটা বাতিল হয়েছে। সো এরকম সরকার আসে, সরকার যায়, সেই সঙ্গে অনেক কিছুই চ্যালেঞ্জ হয়, অনেক কিছু নতুন করে যুক্ত হয়। কিন্তু বিএনপির কথা আসলে সেটা নয়। বিএনপির কথা হচ্ছে যে আমরা যদি গণভোট আয়োজন করতে চাই এবং আমাদের হাতে নির্বাচনের আগে সময় আছে মাত্র 2 থেকে 2.5 মাস, এক তো নভেম্বর শুরুই হয়ে গেল, তাই না? ফেব্রুয়ারি ফার্স্ট উইক হলে 2.5 মাস থেকে 3 মাস ম্যাক্সিমাম। এর মধ্যে কি গণভোট আয়োজন করবার সক্ষমতা আছে কিনা? বিকজ আমাদের নির্বাচন কমিশন বলছে যে গণভোট আয়োজন করতে হলে মিনিমাম তাদের 1.5 থেকে 2 মাস সময় লাগবে। তো আপনি যদি আজকে থেকেও ধরেন, হ্যাঁ, নভেম্বরের 3 তারিখ আজকে শেষ হয়ে গেল, 4 তারিখ থেকে ধরেন, ডিসেম্বরের 17-18 তারিখ বা জানুয়ারির আগে তো আপনি গণভোট করতে পারছেন না। আবার গণভোটের পরপরই কি আপনার পক্ষে এত বড় একটা জাতীয় নির্বাচন করবার মতন সক্ষমতা আছে কিনা? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সরকারেরই একটা জরিপ থেকে হয়তো হিসাবটি এসছে, আমি ঠিক জানি না হিসাবটি কোথা থেকে এসছে, 3000 কোটি টাকা লাগবে এই গণভোট। অথচ আপনি যদি একদিনে করেন, আমাদের এই দেশের গরিব দেশের 3000 কোটি টাকা বেঁচে যাচ্ছে। ফলাফল কিন্তু একই দাঁড়াচ্ছে। 3 হচ্ছে, হোয়াট ইফ গণভোট যেহেতু যেই ইস্যুগুলো নিয়ে হচ্ছে, সংবিধান সংস্কার, সংবিধানের বদল, কোন জায়গায় উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য হবে, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো বাংলাদেশের কতজন মানুষ সত্যিকার অর্থে বোঝেন? ঠিক এই জায়গাটায় আপনি আসতে চাই। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছিল জাতীয় সংসদ ইলেকশনের দিন গণভোট হতে পারে, কিন্তু আমরা দেখছি যে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক তিনি বলেছেন যে বাংলাদেশের ভোটারের 20% মানুষও বোঝে না, যে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেটা বোঝে না। আমরা এখানে কথা বলেছিলাম, ঠিক এই অনুষ্ঠানে নিউজ সম্পাদক নুরুল কবিরের সাথে কথা বলেছিলাম, তিনিও বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেই বিষয়ে সরকারের দায়িত্ব আগে ভোটারকে এডুকেট করা, তাদেরকে জানানো। তো না জেনে এই যে আমরা হ্যাঁ না এর মধ্যে যে ফেলে দিচ্ছি, বাইনারির মধ্যে ফেলে দিচ্ছি, সেটা আসলে আমরা করতে পারি কিনা, বা আসলে সরকারি কাজটা করতে পারি কিনা। একটু যুক্ত করি, আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি এটা বলতে পারি না যে মানুষ বোঝে না। আমি বরং এটাকে এভাবে বলি, মানুষের তো আগ্রহই নাই। আমি আমার এলাকায়, আমি তো প্রতি মাসে 15 থেকে 20 দিন আমি এলাকায় থাকি। তো আমি যখন তাদের সাথে কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে, হয়তো তার একটা ছোট দোকান আছে, একটা ছোট ব্যবসা আছে, কিংবা হয়তো কৃষি কাজ করে জমিতে, কিংবা সে মানে অটোরিকশা চালায়, এরকম সাধারণ মানুষ। তো ওনারা বলে, আপা আগে আপনি বলেন চাইলের দাম কত কমবে, আপনি আগে বলেন আমরা প্রতিদিনের যে জিনিস লাগে সেগুলির দাম আমরা পাবো কিনা। তারা বলে ভোটার মানে ভাতা যেগুলো, হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলা তো আওয়ামী লীগ তার দলের লোকদের নামে করে গেছে, এখন তো সেগুলো আসেও না ঠিক মতো। আমরা সাধারণ মানুষ যারা কোনো দল করি না, আমরা কবে পাবো? তারা চিন্তা করে, আচ্ছা স্বাস্থ্য কমপ্লেক্সে তো ডাক্তার থাকে না। এই কমপ্লেনও আসছে যে আপা গত 2 বছর ধরে এখানে কোনো ডাক্তার আসে না এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাহলে আমরা একটা ডাক্তার কিভাবে পাবো? বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ার কথা সরকারের তরফ থেকে, সেগুলো আসে না। মেশিনগুলো নষ্ট, তাদের প্রাইভেট হসপিটালে যেতে হয়। তাদের কনসার্ন কিন্তু এগুলো। সুতরাং দ্বিকক্ষ পিআর এই বিষয়গুলো সাধারণ মানুষ কতটুকু বোঝে এই বিষয়ে আসলে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে আমি আপনার কাছে আসি, আমার তো মনে হয় যে ইলেকশনেরও পরে গণভোট দেওয়া উচিত ছিল কিনা, যদি আমরা সাধারণ মানুষ সবাইকে সম্পৃক্ত করতে পারতাম। জানতে চান মানুষ সেই জায়গাতে জানতে চাই। আরেকটি প্রসঙ্গ আমি আনতে চাই, সেটা হচ্ছে গণভোটে নোট অফ ডিসেন্ট না থাকার মধ্য দিয়ে কি কাউকে কোনো দলকে আসলে না ভোটের দিকে উস্কে দেওয়ার কোনো একটা প্রবণতা বা চেষ্টা এখানে আছে কিনা, সেই কথাও অনেকে বলছেন। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম। প্রথম কথা হলো, এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর চেয়ে আমার পজিশন একটু ভিন্ন, এটা আমি বারবার শুরু থেকে বলার চেষ্টা করছি, সেটা আবারও পুনর্ব্যক্ত করি। আপনি যেহেতু প্রশ্ন করলেন, প্রথম কথা হলো জুলাই সনদের আইনি ভিত্তি কেন দরকার, এটা গণভোট কেন দরকার। এইখানে বাংলাদেশ রাষ্ট্রের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। এই রাষ্ট্রের শুধু সংস্কার না, পুনর্গঠন দরকার। এই বিষয়ে আওয়ামী লীগ ছাড়া কারো কোনো দ্বিমত আছে? যেই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, সেই বিষয়ে গণভোট কেন দরকার আপনার? 1 নাম্বার। 2 নাম্বার, এই সরকার যদি বৈধ হয়, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট, তারপর আবার 106 এর আপনি রেফারেন্ডাম নিয়েছেন কোর্ট থেকে, সংবিধান এবং এক্সট্রা সংবিধান, মানে আপনি কনস্টিটিউশনাল এন্ড এক্সট্রা কনস্টিটিউশনাল 2 অর্থ মিলে এই সরকার হিউজ ম্যান্ডেটের ভিত্তিতে গঠিত। সমস্ত রাজনৈতিক দল শুধু না, গৃহবধূ থেকে শুরু করে স্কুলের বাচ্চা পর্যন্ত ম্যান্ডেট দিচ্ছে সরকারকে, গণঅভ্যুত্থানের কথা বলছি। তাহলে সেই ম্যান্ডেটের ভিত্তিতে গঠিত সরকার বৈধ, সেই সরকারের গঠিত কমিশন বৈধ, সেই কমিশনের
আনিত প্রস্তাব অবৈধ হয় কিভাবে, তারপর আইনি ভিত্তি দরকার কি, তাহলে তর্কটাই জায়গায় না। এটা একটা কমপ্লিটলি কুটতর্ক করা হয়েছে দেশকে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে বিভাজনের মধ্যে ফেলার জন্য, পরস্পরকে মুখোমুখি করার জন্য। আপনার ক্রাইসিস কি? আপনার ক্রাইসিস হলো আপনি দ্বিতীয় রিপাবলিকে প্রবেশ করবেন। আপনি যদি সংবিধান সংস্কারই করেন তাহলে সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ রাখেন। গণপরিষদ রাখলেই তো জুলাইয়ের আইনি ভিত্তি, তারপরে হলো এটার সাংবিধানিক স্বীকৃতি, তারপরে হলো এই নোট অফ ডিসেন্ট মানা না মানা, এই প্রশ্নগুলোই তো থাকে না। কারণ আপনি তো নতুন রিপাবলিকে প্রবেশ করতেছেন, এবং সেটা কিভাবে করবেন, সেই প্রক্রিয়াটা আপনি গণতান্ত্রিকভাবে করছেন না অগণতান্ত্রিকভাবে করছেন, সেটা আমি আপনার পজিশন দেখে বুঝতে পারবো যে আপনি কি মিন করেন। সেটা আপনি বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, আপনি সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের দিকে যাচ্ছেন না হঠকারী মানে অগণতান্ত্রিক ভাবে যাচ্ছেন, সেটা আমি কিভাবে বুঝবো? যেমন ধরেন এখানে আমরা আছি 4 জন, আমি ধরে নিলাম এই 4 জন আমাকে সমর্থন করে, আমি ধৈরা নিচ্ছি, ধৈরা নিয়ে এবার আমার একটু পছন্দ, ধরেন এই ভাইকে আমার একটু পছন্দ, হ্যাঁ আমি জানি সবাই আমাকে সমর্থন করে, কিন্তু আমি কাজের ক্ষেত্রে ওনাকে একটু প্রেফার করলাম, গণতন্ত্র হবে না। কিন্তু এবার আমি ভোটে গেলাম যে আপনারা আমাকে পছন্দ করেন কিনা আমি জানার জন্য ভোটে গেলাম। এবার আমাকে ধরেন অর্ধেক ভোট আমি পাইলাম, মানে 51% ধরেন আমি পাইলাম। কিন্তু যখন আমি 51% পাইলাম তখন আমি ওই 100 আরো যে 49 জন পাইলাম না তারও ম্যান্ডেট প্রাপ্ত হই, 100 জনের ম্যান্ডেট প্রাপ্ত হই। কিন্তু আমি যদি ধরে নেই 100 জন বা 97 জন আমার পক্ষে আছে, তাহলে সেটা গণতন্ত্র মিন করে না। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়ম, এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সীমাবদ্ধতা বা সুবিধা অসুবিধা যাই বলেন। এখন আপনাকে তো এই পদ্ধতির মধ্য দিয়ে যাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার এখানে একটা পার্লামেন্টের সভারেন্টিকে আপনি যখন আন্ডারমাইন করবেন, তার মানে আপনি পিপলসকে আন্ডারমাইন করেন। পার্লামেন্টের সভারেন্টির কথাটা কখন আসে? পার্লামেন্টের সভারেন্টি অর্জিত হয়তো জনগণের একক ভোটের মধ্য দিয়ে, একটা ভোট মিলার সভারেন্টিটা অর্জন হয়। এটা এমন না যে ধরেন রুমিন আপা এমপি হয়ে আসলো উনি সভারেন না, উনাকে যে ভোট দিল সেই ভোটারটা সভারেন, সেই ভোটের মানে আপনার ধরেন যে সভারেন অথরিটি উনি জাস্ট প্রতিনিধিত্ব করতেছে, তাকে রিপ্রেজেন্ট করতেছে। ল গিভার তো জনগণ। তাহলে পার্লামেন্টের এখতিয়ারকে এখন গণভোট ধরেন, তারপরেও জুলাই সনদে ধরেন একটা গণভোট আপনি করলেন, সেই গণভোটে আর তারপরে ধরেন জিত, এটা আপনার কার্যকর করবে কে? পার্লামেন্ট ছাড়া। তাহলে পার্লামেন্ট যদি এটা কার্যকর করে একটা বিষয়ে, মানে জুলাই সনদ, হ্যাঁ, এখন একজন এমপি যখন আমরা নির্বাচন করি তাকে কিন্তু আমরা সমস্ত বিষয়ের ল তৈরি করা এবং আরো অন্যান্য বিষয়ের উপর এখতিয়ার দিই, সার্বভৌম ক্ষমতা যেটাকে বলি আমরা, সভারেন পাওয়ার যেটা বলি, সেটা আমরা একটা পার্লামেন্টে দিই। এইবার একটা বিষয়ের উপর অর্জিত গণভোটের রেজাল্ট যদি পক্ষেও যায়, ধরেন আজকে গণভোট হইলো, রেজাল্ট পক্ষে গেল, কিন্তু 3 মাস পরে দেখা গেল এখানকার যে সংস্কারগুলো ছিল এগুলো কার্যক্রম করলে দেশ আসলে পিছিয়ে যাবে, দেখা গেল, মানে উদাহরণস্বরূপ বলতেছি। পার্লামেন্ট চাইলে এটা নাও করতে পারে, কারণ একটা বিষয়ের গণভোট কখনোই টোটাল বিষয়ের জন্য যে পার্লামেন্টকে জনগণ নির্বাচিত করে তার চেয়ে বেশি ক্ষমতা অথরিটি বা সার্বভৌমত্ব ধারণ করে না। ধন্যবাদ। ফলে যারা মনে করতেছে জুলাই সনদের একটা গণভোট হইলেই এটা একটা আইনি ভিত্তি হয়ে যাবে এবং পার্লামেন্টের উপর একটা সুপ্রিমেসি অর্জন করবে, তারা গণতন্ত্র বুঝে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট হেলালুদ্দিন আপনার কাছে শুনতে চাই যে রেজাউল করিম রানী যে কথাটি বলেছেন, যে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, ফ্যাসিজম বিরোধী যারা সংগঠন এবং দল সবাই মিলে আপনারা কথা বলেছেন, এবং এই যে এখন একটা সিদ্ধান্ত আসছে জুলাই সনদের ব্যাপারে আপনারা একমত হয়েছেন, কিছু নোট অফ ডিসেন্ট থাকলো, কিন্তু যে গণভোটে যাচ্ছেন এখানে তো আপনাদের দ্বিমত করার মতো কিছু নেই, তাহলে আপনারা আসলে গণভোটে যাচ্ছেন কেন? সেই প্রশ্নটার উত্তর আমি যদি আপনার কাছে শুনতে চাই। জি ধন্যবাদ। এই গণভোটের ব্যাপারে তো সকল দলই এখন একমত, তারা যেখানেই থাকুক না কেন, বিএনপি চাক আর না চাক, জামাত চাক আর না চাক, এনসিপি চাক না চাক, সবাই মিলেই তখন গণভোটে একমত। এখন প্রশ্ন আসছে এখানে আপনারা দলগুলো কথা বলেছেন, দলগুলো একমত হয়েছে বলে যে আমাদেরও একমত হতে হবে, আমাদের প্রশ্ন থাকবে না, তাই গণভোটে আসে, এই গণভোটে দেখবে জনগণ দেখবে যে কারা কারা একমত আর নাই। গণভোট চান কিনা সেই ভোট তো হচ্ছে না, সংস্কারের বিষয়ে সবাই একমত। আমি বলছি যে গণভোটের ব্যাপারে আমরা যারা এক্সিস্টেন্স যতগুলো দল আছে সকল দলই তো একমত। গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে। এখন শুধুমাত্র প্রয়োগটা কখন, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ফেব্রুয়ারিতে, এইটুকু পার্থক্য। না ঠিক আছে, তারপর আমি ফিরে যেতে চাই। আপনি বলছেন একমত, কিন্তু তারপর আমি একটু বুঝতে চাই, যখন আপনারা একমত হলেন, টেবিল আলোচনাটা আসলো, তখন কি আপনারা এটা ভেবেছিলেন যে গণভোটে কেন যাবো? জুলাই সনদে তো ফ্যাসিজম বিরোধী যারা আছে সংগঠন সবাই আমরা এই জুলাই সনদটা চাই, তাই না? এইটা দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে না গণভোট লাগবেই। আমি তো আপনার কাছে শুনতে চাই, হ্যাঁ গণভোট ছাড়া এটা ভিত্তি পাবেন, এই জন্য সবাই একমত হয়েছে। এটা বিএনপিকে জিজ্ঞেস করেন, উনি যে কথাটা বললেন এটা তো সঠিক নয়। এটা হলো আপনার 90 এরকম এগ্রিমেন্ট হয়েছিল, সবাই এগ্রিমেন্ট করছিলেন, সেই এগ্রিমেন্টের কিছুই হলো না। এটা যে আইনি ভিত্তি যদি থাকতো তখন, তাহলে এটা নরদেব আর আপা রুমিন আপা বলছেন যে এরকম অনেক সংশোধনী হয়েছে, 5ম হয়েছে, 7ম হয়েছে, বাট এগুলো আবার আদালতে এসে আবার
ভেনিশ হয়ে গেছে। কিন্তু যতই ভেনিশ হোক, পঞ্চম সংসদে বাতিল হয়েছে, বাট আপনার সপ্তম সংসদে বাতিল হয়েছে, অনেক আইন তারা বাতিল করতে পারে নাই। এখনো রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে পারছে? পারে নাই। এখনো অনেকগুলো সেই সময় যেগুলো আইন হয়েছিল, যেগুলো আমাদের এর সাথে মিশে গেছে, সেগুলো তারা এখনো মানে বাতিল করতে পারে নাই। পঞ্চম সংসদের অনেক আইন এখন বিদ্যমান আছে, এবং সপ্তম সংসদের আইন হবে, গণভোট হবে, এবং যেটা সংবিধানের সাথে মানে মার্চ ধরনের ফ্যাসিজমে আসুক না কেন। ঠিক আছে। আমার প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিরতিতে যাওয়ার আগে ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা গণভোট নিয়ে কথা বলছিলাম। গণভোট আসলেই দরকার ছিল কিনা সেই কথাটা এখানে নিয়ে এসছে রেজাউল করিম রনি, যে আসলে গণভোটে এই ম্যান্ডেটটা দরকার কিনা, কারণ সবাই তো আসলে জুলাই সনদ চায়, এটা বাস্তবায়ন চায়, তো গণভোট কেন লাগছে? আপনি আইনের জায়গা থেকে আপনি এটা বলতে পারেন চাইলে। এবং এর পাশাপাশি আমি যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে সরকারের তরফ থেকে যে কথাটি জানানো হয়েছে যে দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে। আপনি কি মনে করছেন যে দলগুলোকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিনা? আমি আগে গণভোটের উত্তরটা দিই। দেখুন, গণভোটটা আসলে দরকার হয়েছে কারণ দলগুলোর পারস্পরিক আস্থা বিশ্বাসের জায়গায় একটা বিরাট ঘাটতি আছে। ভবিষ্যতে নির্বাচন করে যারাই সংসদে যাক, তারা 2/3 মেজরিটি নিয়ে যাক বা সিঙ্গল মেজরিটি নিয়ে যাক, তারা সংবিধান সংস্কার করবে বা যেই জায়গাগুলোতে সংস্কারে ঐক্যমত হয়েছে তারা সেটা বাস্তবায়ন করবে। সেই ব্যাপারে সকল দল হয়তো বা পরস্পরকে ট্রাস্ট করতে পারছে না, সে কারণেই গণভোটের প্রশ্নটা এসছে। কিন্তু এখন যেটা প্রশ্ন, গণভোটে আপনি হ্যাঁ না উত্তরের মাধ্যমে আপনি কি করে এই 84টা পয়েন্টে হ্যাঁ বলবেন নাকি না বলবেন? এখন ধরুন জেসিন, আপনি 40টা পয়েন্টে একমত, আপনি হ্যাঁ দিতে চাচ্ছেন, কিন্তু আবার বাকি 44টা পয়েন্টের বিভিন্ন জায়গায় আপনার কিছু যদি আছে, কিছু কিন্তু আছে, কোনোটা অ্যাবসলিউট নো আছে। আপনি কিভাবে এটাকে হানার ফ্রেমে আনবেন? একইভাবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি ভোটাররা সবাই এডুকেটেড হয়ে গেছে। আমি ধরেন এডুকেটেড ইন আ সেন্স সংবিধানের ব্যাপারে যথেষ্ট এডুকেটেড হয়েছে, এডুকেটেড নট ইন আদার সেন্স। এডুকেটেড মানে সংবিধানের ব্যাপারে এতটাই এডুকেটেড হয়েছে যে জুলাই সনদে যেই সাংবিধানিক প্রশ্ন জড়িত সেগুলো দেশের আপামর জনসাধারণকে বোঝানো হয়েছে বা তারা বুঝেছে। এটা ধরে নিয়ে কিন্তু আমি পরের কথা বলছি, কারণ এটা যদি না হয় তাহলে গণভোট পুরাটাই একটা ফার্সিক্যাল বিষয় হয়ে দাঁড়ায়, হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়। আমি জানি না আমি কিসে হ্যাঁ বলছি, আবার আমি এটাও জানি না আমি কিসে না বলছি। এবং একজন ভোটার তো সবগুলো বিষয়ে হ্যাঁ নাও বলতে পারেন। আমি সেই প্রশ্ন সরিয়ে রেখে বলছি, আমি বেসলাইন ধরছি, সকল ভোটারকে আমরা এডুকেট করেছি, 12 কোটি ভোটারকে আমরা এডুকেট করেছি, তারা জানে জুলাই সনদে কি আছে। এইটা ধরে নিয়ে এখন গণভোটের প্রশ্ন। এখন আপনি বলেন, আপনি সব বুঝলেন, কিন্তু আপনি কি বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো বা জামাতের নোট অফ ডিসেন্ট গুলো বা অন্য দলের যেই অবজারভেশন গুলো আছে সেগুলোর সঙ্গে একমত হতে বাধ্য তো না? অথবা সরকার যেভাবে দিচ্ছে, মানে জুলাই সনদটা তারা প্রেজেন্ট করছে সকল নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে, সেগুলোর মধ্যেও কি জনগণ তাহলে সরকারের সাথে 84টা পয়েন্টেই যে হ্যাঁ হবে তাকে 84টা পয়েন্টেই হ্যাঁ হইতে হবে, আবার যে না বলবে তাকে 84টা পয়েন্টই না বলতে হবে? মানে ইটস আ ক্লাসিক কেস অফ ম্যাসাকার। মানে এটার কোনো অর্থ দাঁড়ায় না। এর আগে যে ভোটগুলা হয়েছে সেটা কিন্তু হ্যাঁ না উত্তর হতো। ধরুন আপনি সংসদীয় ব্যবস্থা চাচ্ছেন নাকি আপনি রাষ্ট্রপতি শাসিত চাচ্ছেন? যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসিতই বজায় থাকবে, সংসদীয় আর হবে না। যদি হ্যাঁ হয় তাহলে সংসদীয় হবে, যেটা 91 সালে হয়েছে। এর আগের গুলোও কিন্তু তাই। কিন্তু এখন যেটা, সেটা তো অনেকগুলো বিষয় এখানে জড়িত। এটাকে আপনি আসলে কিভাবে হ্যাঁ নার ফ্রেমে আনবেন আমি জানি না। এখানে বড় যে ঝুঁকিটা থাকবে সেটা হচ্ছে যে যদি না ভোট, মানুষ বিরক্ত হয়ে প্রথমত ভোটার টার্ন আউট খুব কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিকজ মানুষ তো মনে করবে যে আমি তো বুঝি না, এটার সাথে আমার তো দৈনন্দিন প্রাত্যহিক জীবনের কোনো সংযোগ নাই, সো আমি গেলাম না ভোট কেন্দ্রে, তাই না? রিমোট এরিয়ায় যে ভোটাররা থাকেন, অনেক কষ্ট করে যাদের যেতে হয়, তারা হয়তো আমার জীবনে কি আসবে আমি গেলাম না। একটা হতে পারে ভোটার টার্ন আউট খুব কম, আরেকটা হতে পারে না ভোট যদি জিতে যায়, কারণ আমি যেটা বুঝছি না আমি সেখানে না ভোট দিচ্ছি। এটাকে এখন ধরুন ফেসবুক যারা ব্যবহার করেন, আমার অন্যান্য দলের ভাইয়েরা, তারা বলছেন যে বিএনপি বা অনেকেই না এর ক্যাম্পেইন করছে। কেউ না এর ক্যাম্পেইন করছে না। সংস্কারের পক্ষে ভাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশে, কে না সংস্কারের পক্ষে? কিন্তু আমাকে তো আসলে বুঝতে হবে যে বিষয়টা কি। আর আপনি যেটা বলছেন যে দলগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসে তখন সরকার একটা সিদ্ধান্ত জানাবে, এটার বাইরে তো আসলে সরকারের হাতে আর কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। বিকজ দলগুলো তো 270 দিনের উপরে আলোচনা করলো, তাই না? 9 মাস, এটা লম্বা আলোচনা। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ যেখানে এখন কিন্তু বাস্তবায়নের সুপারিশমালা নিয়ে তো আমরা সেরকম আলোচনা দেখলাম না। না, বাস্তবায়নের সুপারিশমালা দেখুন, আপনি যতই বাস্তবায়নের একটা মানে ইয়ে করুন না কেন, হার্ড এন্ড ফাস্ট রুল করুন না কেন যে না এটা বাস্তবায়ন হবে, এটা একদম গ্যারান্টি ক্লজ দিয়ে আমি এনশিওর করছি, আপনি কি সত্যি ফিউচার পার্লামেন্ট কিভাবে অ্যাক্ট করবে,
ফিউচার পার্লামেন্ট কিভাবে আচরণ করবে, ফিউচার পার্লামেন্টারিয়ানরা কোন আইন আনবে, কোন আইন পাশ করবে, কোন আইন বাদ করবে, এটা কিন্তু এখন বলা যায় না জেসিন। তাহলে যদি যেতই তাহলে তো জেন্টলম্যানস এগ্রিমেন্টই কাজ করতো, এটা করা যায় না। আচ্ছা, আমি আসবো আবারও একটি বিষয় খুব উল্লেখ করার মতো, যে অনেকেই বলছে নোট অফ ডিসেন্ট থাকা, বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেই নোট অফ ডিসেন্ট থাকা নিয়ে অনেকে বলছে যে বিএনপি আসলে সংস্কার চায় না। আমরা ডাকসুতে বিবৃতি দেখছি, সেখানে উল্লেখ করছে বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমি তো আপনার কাছে এই বিষয়ে জানতে চাইছি রেজাউল করিম রানী, আপনি কিভাবে দেখছেন যে বিএনপিকে মনে হচ্ছে যে আসলে কি বিএনপি সংস্কার চায় না? দেখেন, এটা খুবই দুঃখজনক। শিবির যারা করেন তারা অত্যন্ত মেধাবী, কিন্তু মেধাবীদের তো একই সাথে অনেস্ট হইতে হবে। তার নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন তারা যদি জাতির এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে তো সেখানে বিএনপির নাম একা বললে হবে না, একটা হোক দুইটা হোক, জামাতেরও তো আছে, এবং জামাত তাদের মাদার সংগঠন না হোক, ফাদার সংগঠন বা আব্বা সংগঠন হোক বা যাই হোক, সহযোগী সংগঠন যাই হোক, তো জামাতের কথা বলতে হবে। অন্য আরো যারা ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দিচ্ছে তাদের কথা বলতে হবে। তাহলে কথাটা এইভাবে বললে ভালো হয় যে সংস্কারের প্রশ্ন যেই সমস্ত দল নোট অফ ডিসেন্ট দিচ্ছে তাদেরকে তারা এই জুলাই অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এইটা না করে ডাকসু একটা ছাত্রদের প্রতিনিধি, কিন্তু তারা এখানে যে ন্যারেটিভ পলিটিক্স যেটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, যে বয়ান যে একটা দল, হ্যাঁ একটা অংশ, যাদেরকে আমরা আসলে 5 তারিখের আগে ওইভাবে চিন্তা না, কারণ আমরা তো মাঠে ছিলাম, আমরা অভ্যুত্থানের ভেতরে ছিলাম, আমরা নেতৃত্বের ভিতরে ছিলাম, শুধু বাইরের থেকে লেখালেখি করে সংগঠিত করতে না, মাঠে ছিলাম, আমরা তাদেরকে বড় অর্থে দেখি নেই। তো এখন তারা জুলাইয়ের দরদি হয়ে গেছে, জুলাইয়ের প্রধান ঠিকাদার হয়ে গেছে, তাই না? তো এইটা এই জন্য আমি বলি যে আপনার মানে অসৎ মেধাবীটা সবচেয়ে বেশি ক্ষতি করে দেশের, যেটা আমি দেখতে পাচ্ছি। এটা হওয়া উচিত ছিল। এবং এখানে এই যে পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণের জন্য, হ্যাঁ বিএনপি ব্যাশিং এর জন্য বা ধরেন বিএনপিকে ডিফেম করার জন্য ডাকসুর প্ল্যাটফর্মকে ব্যবহার করা খুবই কলঙ্কিত। এটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, লোকজন এটা খুবই অবাক হয়েছে এবং ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করছে। শুধুমাত্র জামাতের বা আপনার শিবিরের মেধাবীরা প্রশংসা করছে যে ব্যাপক কৌশল একটা করলাম, হ্যাঁ ডাকসু দিয়া বিএনপির একটা ল্যাং মেরা দিলাম। হ্যাঁ, কিন্তু তারা যদি মেধাবী সত্যিকারে হইতো, এই যে জুলাই সনদ, এই যে কিতাবুল মুকাদ্দাস নিয়ে ঘুরতাছি, এটা তাদের পয়রা দেখা দরকার ছিল। তাদের আব্বা সংগঠন 4-5টা জায়গায় যে নোট অফ ডিসেন্ট দিছে, সেই কথাটা তারা কেন বলে নাই বিবৃতিতে? যে জামাত, বিএনপি সহ অন্যান্য দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার উপর বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এইভাবে বলবে কথাটা। তা না করে একটা পক্ষে গিয়ে তারা সর্বদলীয় ছাত্রদের প্রতিনিধিত্ব করে নির্বাচিত হওয়ার পরে, নির্বাচন নিয়ে বিতর্কগুলো যাচ্ছি না, হ্যাঁ নির্বাচিত হওয়ার পরে তারা তো জামাতের ফেভারে যায়, এরকম একটা বক্তব্য দিতে পারে না জাতিকে বিভক্ত করার জন্য। তার মানে সরকারের ভেতরের এক অংশ, সম্পূর্ণ সরকার না, এবং এক রাজনৈতিক দলগুলো এবং জামাতের এক অংশ এবং শিবিরের এক অংশ, এই টোটালটা মিলাইয়া এখানে বিএনপি দুধের দোয়া তুলসী পাতা, সেই কথা আমি বলছি না। বিএনপির অন্য জায়গায় আমরা 1000 সমালোচনা করব, কিন্তু জুলাই সনদের এই প্রশ্নে যেভাবে তাকে দাঁড় করানো হচ্ছে এবং আগে হানাতে ঠেলে দেওয়া হচ্ছে, যে বিষয়ে গণভোট হবে কিনা সেই সিদ্ধান্ত হওয়ার আগে হানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সে না এবং ডিসেন্ট, এই নোট অফ ডিসেন্টের ব্যাপারটা হলো যে এটা সব মাছ ময়লা খায়, এক মাসের নাম হয়, এই টাইপের অবস্থা। নোট অফ ডিসেন্ট তো প্রায় সব দলই দিছে কোনো না কোনো পয়েন্টে, হ্যাঁ বিএনপি হয়তো বেশি দিছে, কিন্তু যে ধরেন প্রধানতম জায়গা আমি আপনাকে ধরেন এখানে আমি একদম ধৈর্য দেখাচ্ছি, হ্যাঁ ধরেন, আচ্ছা আমি আসবো, আপনি বের করেন, আপনি বের করেন, আমি জানি 2 নাম্বার ধারা যে নোট অফ ডিসেন্ট ধরেন আপনার, হ্যাঁ এই যে নাগরিকদের পরিচয়ের ব্যাপারে যে নোট অফ ডিসেন্টটা দিছে, হ্যাঁ একদম শুরুতেই সংস্কারের ধারা, এখানে দেখেন 3টা দল দিছে, 3টা দল। এই কথা, এটা তো আপনার খুবই সুন্দর। এই যে এখানে বলা হচ্ছে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 6(2) বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন, বিধানটি নিম্নোক্ত প্রতিস্থাপন করা হবে, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিগণিত হইবে। খুবই সুন্দর। এই বিষয়ে ডিসএগ্রিমেন্ট থাকার কথা না, আমরা বাংলাদেশী নাগরিক আকারে পরিগণিত এবং বাঙালি জাতীয়তাবাদের একটা ফ্যাসিস্টিক ইসলাম বিদ্বেষী বয়ানের মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম, এই বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকার তো কোনো কারণই নাই। তারপরেও তো এখানে 3টা দল দেখা যাচ্ছে। তার মানে কি, নোট অফ ডিসেন্ট মানে মতের যে ভিন্নতা থাকবে এইটাকে রেসপেক্ট করার প্রক্রিয়াই তো 5 তারিখের শিক্ষা। আমি এক সেকেন্ডে শেষ করে দিই। সেক্ষেত্রে নোট অফ ডিসেন্ট থাকা, ভিন্নমত থাকাটা অন্যায়, এইটা প্রতিষ্ঠা করাটা হইলো, এই যে 5 তারিখের পর থেকে আমি বাণী চিরন্তনী দিতেছিলাম, কেউ শুনলো না কথাটা, যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। একবারও কিন্তু বলি না, আপনি বলেছেন লক্ষণ আমি ধরাই দেই, হ্যাঁ সময় না দিলে মানুষ বুঝবে না, লক্ষণ ধরাই দেই কেন বলছিলাম লেট ফ্যাসিজমের মধ্যে আছি। হাসিনা চলে যাওয়ার পর বলছিলাম এই ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, তার সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে। কারণ আজকে দ্বিমত করাটাই আপনি জুলাই বিরোধী। ঠিক আওয়ামী লীগ যেরকম কথায় কথায় আপনাকে রাজাকার বলতো, কথায় কথায় আপনাকে 71 বিরোধী বলতো, একই ন্যারেটিভ পলিটিক্স চলতেছে। ওকে, সংস্কার মানে কি সব বিষয়ে একমত হতে হবে কিনা? আর নোট অফ ডিসেন্ট থাকার জন্য আমরা শুনছি যে বিএনপি কে সংস্কার বিরোধী এরকম বলা হচ্ছে। এখন নোট অফ ডিসেন্ট তো জামাতেরও আছে, আমি একটু আপনার ব্যাখ্যাটা শুনি যে কেন আসলে এইভাবে একদিকে বিএনপি কে সংস্কার বিরোধী পরিচয় বা ট্যাগিং এর জন্য চেষ্টা করা হচ্ছে। জি দেখুন, এই সংস্কারের 9 মাস আমাদেরকে সময় লাগলো আলোচনা পর্যালোচনা করতে।
এখানে এই সময়ক্ষেপণের ক্ষেত্রে বিএনপির ভাইয়েরা সবসময় অগ্রণী ভূমিকা রাখছে। শুধুমাত্র নোট অফ ডিসেন্ট এখানে ফ্যাক্টর নয়, এখানে ওনারা যখনই কোনো একটা সিদ্ধান্তের দিকে আসে তখনই একটা প্যাচ দেয়, তখনই একটা সময় নেয়, আবার লিঙ্গারিং হচ্ছে, আবার বৈঠক স্থগিত হচ্ছে, পরে আবার বৈঠক হচ্ছে। এই কাজগুলো বিএনপির পক্ষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এবং শেষ পর্যন্ত গণভোটের সিদ্ধান্ত হওয়ার পরে ওখানে আমরা প্যাচ দিয়ে দিল যে ভোট আরেকদিনে হবে। তো এইভাবে প্রত্যেকটা পদে পদে বিএনপি লিঙ্গারিং করার চেষ্টা করেছে। এইটাই বলা হয়েছে যে জুলাই সনদের এই বাস্তবায়নের ক্ষেত্রে এই বিএনপি সবসময় নেগেটিভ পয়েন্টে থাকছে। তার দরকার কি ভাই, জুলাই সনদের দরকারটা কি? তারা যদি ভাই নির্বাচনটা হয়ে যায় আমরা যা মোটামুটি চেয়ারে বসে যাই, এই একটা মেন্টালিটি নিয়েই ওনারা কাজ করছে। এখানে যে ভিন্ন ধরনের ভোট আসতে পারে, অন্য কেউ মানে মেজরিটি পাইতে পারে, এটা চিন্তাই ওনারা করতে পারেন না। এটা তো এরকম আমরা ছাত্র সংসদে দেখেছিলাম যে ডাকসুতে তো ছাত্রদল ছাড়া প্রশ্নই আসে না। এইভাবে রাকসু জাকসু সব জায়গায় তো ছাত্র দলই তো আসবে, তাছাড়া কোন সংগঠন আছে? তো সেখানে ছাত্র সমাজ তো মোটামুটি তাদের ফেভারিট ক্যান্ডিডেট চয়েস করে নিয়েছেন। এই জন্য আপনারা তো আসলে ডাকসুতে জিতলেন, জাকসুতে আপনাদের ছাত্র সংসদে আপনাদের যা শিবিরের যে কমিটি সেটা বিজয়ী হলো, তাই না? সবগুলো জায়গাতে ছাত্র সংসদ ইলেকশনগুলোতে। তো জাতীয় সংসদে যদি আপনারা এভাবে বিজয়ী হন, তাহলে এইসব লাগবে কেন? সংস্কার যেসব লাগছে আপনারা তো সবকিছু ঠিক করতে হবে। সংস্কার লাগবে এই জন্যই, সংস্কার এই জন্যই লাগবে ফ্রি ফেয়ার ইলেকশনটা যেন হয়। আপনার ফ্রি ফেয়ার ইলেকশন না হলে ডাকসুতে তো কোনো ভোট ডাকাতি হয় নাই। তো এখানে বিএনপি সংস্কারের যে জায়গাগুলোতে জুলাই সনদে যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টের কোন জায়গাটা আপনাকে লেভেল প্লেইং ফিল্ড মানে সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? যেগুলো না লেভেল প্লেইং ফিল্ড এক জিনিস, এবং না আপনি তো বললেন যে জুলাই সনদে এটা দরকার কারণ যেন সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনে কোন জায়গাটা এই নোট অফ ডিসেন্ট কোন জায়গাটা বাধা সৃষ্টি করছে? না নোট অফ ডিসেন্ট বাধা সৃষ্টি করছে মানে কি, আপনার সামগ্রিক কাঠামোতে এগুলো আমরা শুধু নোট অফ ডিসেন্টের কথা তো বলি নেই, আমরা বলেছি যে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তারা পদে পদে সৃষ্টি করেছে। এটা তো অনেক আগেই সমাধান হয়ে যেত এবং অনেক আগেই আমরা এতে চলে আসতে পারতাম, এটা মানে গণভোটে আসতে পারতাম অথবা বাস্তবায়নে চলে আসতে পারতাম। সেগুলো ঠেলতে ঠেলতে আজকে নভেম্বরে নিয়ে চলে আসছে। আপনার মন্তব্য একদম পরিষ্কার। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে শুনে যে আপনারা এত প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করলেন? না, আপনি তো খুবই যথার্থভাবে দুটো প্রসঙ্গ উত্থাপন করেছেন। একটা হচ্ছে যে যদি জামাত, উনি বলছেন, আমার ভাই বলছেন যে বিএনপি ইজ সুপার কনফিডেন্ট যে তারা এই গিয়েই মানে জাস্ট সংসদে বসাটাই অতটুকু দূরত্বে আছে। যদি সেটাই হয়ে থাকে আমার ভাইয়ের মতে, এবং এটা তো ঠিক না, এরকম কোনো দলেরই এটা ভাবা ঠিক না। নির্বাচনে যে কেউ জয়লাভ করতে পারে। জামাত যেভাবে জাকসুতে অন্যগুলোতে জয়লাভ করেছে, জামাত কিন্তু জাতীয় নির্বাচনে, আমরা তো যদি একটা ফেয়ার ইলেকশন হয়, যদি আগে থেকে ম্যানিপুলেটেড না হয়, মানুষ যাকে রায় দেবে, মানুষ যাকে ভোট দেবে সেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে। জামাতও যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, পেতেই পারে, পেলে তখন জামাত আজকে যেই পরিবর্তনগুলোর কথা বলছে, যেই জায়গাগুলোতে তারা পরিবর্তন আনতে চায়, তখন তারা ইজিলি সেটা আনতে পারবে। এক, দুই হলো এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া বা না হওয়ার ঠিক কোন জায়গাটায় ৮৪টা ধারার ঠিক কোন ধারাটার সঙ্গে সরাসরি জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন জড়িত, এটা আমারও প্রশ্ন। কারণ আমরা যেগুলো দেখেছি, হ্যাঁ, তার সবই হচ্ছে বেসিক কাঠামো সংক্রান্ত, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংক্রান্ত, আমাদের সরকারের বিভিন্ন উইং এর মধ্যে ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত, আপনার তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই সংক্রান্ত, মানে এগুলো মানে ডাইভার্সিফাইড নানান বিষয় নিয়ে এই সংস্কারগুলোর কথা এসছে। এর বাইরে তো ধরেন প্রশাসনিক সংস্কারের ব্যাপার আছে, পুলিশ সংস্কারের ব্যাপার আছে, অন্যান্য নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে, যেটা তো মানে এক উড়েই চলে গেছে, হ্যাঁ, গালাগালি খেয়ে সেই রিপোর্টই উড়ে চলে গেছে। এর বাইরে তো আরো অনেক ৬-৭টা সংস্কার কমিশন হয়েছে, হেলথের হয়েছে, এডুকেশন অবশ্য হয়নি, ভেরি সারপ্রাইজিং। তো এখন এই কোন সংস্কারটি আসলে সরাসরি নির্বাচন বা ভোটের সঙ্গে যুক্ত আমি জানি না। এখন কথা হচ্ছে নির্বাচনে মানুষ যদি মনে করে যে মানুষ যেই দলগুলো এই প্রতিশ্রুতি দিচ্ছে, এই সংস্কার তারা করবে, এই জায়গায় পরিবর্তন আনবে, আমরা সেই দলকে ভোট দেব। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, সে তার মতো করে তার পরিবর্তনগুলোকে কার্যকর করবে। আচ্ছা,